নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় আরজি শাকচুন্নি। আর আজকে আমি নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হীরের আংটির 8 নম্বর পর্ব। ষষ্ঠী যখন চোখ মেলল তখন তার কপালে মস্ত একটা ট্যাম। মাথাটা ঝিমঝিম করছে, চোখে সর্ষে ফুলও দেখতে পাচ্ছে ষষ্ঠী। ওই অবস্থাতেই নিজের ট্যাঁকটা একটু হাতিয়ে দেখল সে, ফাঁকা। কিছুক্ষণ ঝিম মেরে বসে আবার চোখ খুলে সে দেখল টিকে এখনো গন্ধমাদনের মতো পড়ে আছে সামনে। দেখে ফিক করে একটু হেসে ফেলল ষষ্ঠী। তার মোটে 500, টিকের গেছে 10,000। উচিত শিক্ষা হয়েছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কপালের ফের না হলে টিকের যাওয়ার কথা 500 আর ষষ্ঠীর 10,000। 10,000 টাকা তার ট্যাঁক থেকে গেলে ষষ্ঠী শোকে আর উঠে দাঁড়াতে পারত না। 500 শোক অনেক কম। ষষ্ঠী তাই গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। গন্ধমাদনটার দিকে তাকিয়ে আবার ফিক ফিক করে হাসল সে। পাগল বেশি ডাকাতটা টিকেকে একটা ল্যাং আর একটা 82 শিক্ষার রদ্দা কষিয়েছে। সেই তুলনায় ষষ্ঠীর ভাগে পড়েছে মাত্র একটু গাঁটটা। ভগবান চিরকাল গরিবকেই দেখেন। নিজের কপালের ট্যামটায় একটু হাত বোলালো ষষ্ঠী। তারপর টিকের ট্যাঁকটা হাতিয়ে দেখল। দেখে রাখা ভালো, টাকাটা যে সত্যি গেছে সে বিষয়ে নিশ্চিন্ত হয়ে ষষ্ঠী টিকের কোমর থেকে ভোজালিখানা খুলে নিল। সাবধানের মার নেই। তারপর ষষ্ঠী বুক চিতিয়ে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিশ্বাসঘাতক, শয়তান! বলে ক্যাঁত ক্যাঁত করে কয়েকটা লাথি কষালো টিকের কোমরে। টিকে অবশ্য লাথি টাথি টের পেল না। তবে একবার গোঙানির শব্দ করে উঠতেই ষষ্ঠী 2 পা পিছিয়ে এলো সভয়ে। দূর থেকে আরো কিছুক্ষণ টিকের উদ্দেশ্যে গালমন্দ বর্ষণ করে সে রণে ভঙ্গ দিল। আংটি গেছে, টাকা গেছে, তবু ষষ্ঠীর একরকম আনন্দই হচ্ছিল। তার মোটে 500 গেছে, কপালে মাত্র একটা ছোট্ট ট্যাম। আর টিকেটার গেছে 10,000, হাঁটুতে ল্যাং, ঘাড়ে রদ্দা। ওহ, যা আনন্দ হচ্ছে ষষ্ঠীর! একটু জিরিয়ে এক ঢোক জল খাবে বলে ষষ্ঠী আবার কালী শ্যাকরার দোকানে ফিরে এলো। শ্যাকরার পো আংটিটা জোর দাঁও মেরেছে। রাত জেগে বসে সোনা গলাচ্ছে নিশ্চয়ই। ষষ্ঠী মৃদুস্বরে ডাকল, কালিদা, ও কালিদা! ওহ, যা হুজ্জতিটাই না গেল! দেখলে গন্ধমাদনটা কেমন দাঁত ছিটকুটে পড়ে আছে গলির মোড়ে। কিন্তু কালী শ্যাকরার বন্ধ ঘর থেকে কোনো জবাব এলো না। ষষ্ঠী দরজাটা ঠেলতেই খুলে গেল। সন্তর্পণে ঘরে ঢুকল ষষ্ঠী। তারপর হাঁ হয়ে গেল। কালী শ্যাকরা কেত্রে পড়ে আছে মেঝে, আংটি হাওয়া। গুপ্ত সিন্দুক হাঁ হাঁ করছে। জিভ দিয়ে একটু চুক চুক করে আফসোসের শব্দ করল ষষ্ঠী। কালিদাকে একেবারে ফস্সা করে দিয়ে গেছে। গুপ্ত সিন্ধুকের খবরটা আগে জানত না ষষ্ঠী। আজ রাতেই প্রথম দেখল, যখন কালী তাদের টাকা বের করে দিল। ষষ্ঠী আপন মনেই বলল, দুঃখটা কেন হচ্ছে যেন কালিদা? নীল তো একটা অজ্ঞাত কুলশীল, সব নিয়ে গেল। এ কাজ তো আমারই করা উচিত ছিল। টাকায় গয়নায় হীরের আংটিতে কয়েক লাখ বেরিয়ে গেল রে। দুঃখ করতে করতে
আবার একটু খুশি খুশি ভাবও এসে পড়ল ষষ্ঠীর। কালী স্যাঁকড়া তার বন্ধু লোক হলে কি হয়, 1 নম্বরে হাড়কেপ্পন, 1000 টাকার মাল নিয়ে 200 টাকা ঠেকায়। লোকটা ঠকবাজ, জোচ্চোর, বাটপার বললেও কম বলা হয়। পাপে দুনিয়াটাই ভরে গেল গো, কলিকাল আর বলে কাকে। তা ভগবান সাজাটাও দিলেন বড় কম নয়। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। ভাবতে ভাবতে ষষ্ঠী ফিক করে হেসে ফেলল। কালী স্যাঁকড়ার মাজা নিখাত মোচকেছে, চোখের নিচে কালশিটে কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। পাপের শাস্তি। ষষ্ঠী খুব আদরের সঙ্গে নিজের কপালের ট্যামটাতে হাত বোলালো। তার কপালে মোটে একটা ট্যাম, তাও খুব বেশি হলে একটা সুপারির সাইজ, আর ট্যাঙ্ক থেকে মোটে গেছে 500 টাকা। ছোট পাপের ছোট শাস্তি। আর কালী দেখো, ফিক ফিক করে কিছুক্ষণ খুব হাসল ষষ্ঠী। তারপর হাসি থামিয়ে ষষ্ঠী খুব তাড়াতাড়ি ঘরটা খুঁজে দেখে নিলে। না, কিছু নেই, পাগলটা সব নিয়ে গেছে। পাগল? আরে, এতক্ষণে পাগলটার কথাই তো সে ভালো করে ভেবে দেখেনি। ষষ্ঠী খুব মন দিয়ে ভুরু কুঁচকে দৃশ্যটা মনে করার চেষ্টা করল। একটা পাগল গলির মুখে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছিল আর আপন মনে হাসছিল। ষষ্ঠী এবার পরিষ্কার পাগলটাকে মনে করতে পারল। অন্ধকার ছিল বটে, কিন্তু পাগলটা কতটা লম্বা, হাত পায়ের গড়ন কীরকম, নড়াচড়া কীরকম, এগুলোর একটু আন্দাজ পেয়েছিল সে। আর আশ্চর্যের বিষয়, পাগলটাকে তার খুব চেনা লাগছে, খুব চেনা চেনা। বাবা, ষষ্ঠীর চোখকে ফাঁকি দেবে এমন এলেম তোমার পেটে নেই। একটু ভাবতেই ষষ্ঠী ধরে ফেলেছে লোকটাকে। কিন্তু সে ভেবে অবাক হলো, এতখানি বয়সে সে নিজেও আজ যে বিদ্যে বাগাতে পারেনি, এইটুকু একরত্তি ছেলে এর মধ্যে এত শিখে ফেলল কি করে? ষষ্ঠী নিজে পাকা চোর, টিকের দুর্দান্ত গুন্ডা, কালী স্যাঁকড়া শেয়ালের মতো ধুরন্ধর, অথচ এই 3জনকে একই দিনে 2বার ঘোল খাইয়ে গেল ওই দুধের খোকা। ভাবতে ভাবতে লজ্জায় ঘেন্নায় শরীরটা শক্ত হয়ে গেল ষষ্ঠীর। মান ইজ্জত সবই গেল তার। এর একটা বিহিত না করলেই নয়। শক্ত করে ভোজালিটা চেপে ধরে ষষ্ঠী আরও কিছুক্ষণ ভাবল। কাজটা শক্ত, সন্দেহ নেই। একে রতন বাড়ুজ্যের বাড়িতে দ্বিতীয়বার ঢোকা, তার ওপর ওই তুখোড় ছোকরার সঙ্গে গায়ের জোর, বুদ্ধি আর বদমাইশিতে পাল্লা দেওয়া খুব খুব শক্ত কাজ। তবে যদি কোনো রকমে কাজটা হাসিল করে ফেলতে পারে ষষ্ঠী, তবে এক রাতেই সে রাজা হয়ে যাবে। কালী স্যাঁকড়ার কয়েক লাখ টাকা আর সোনার গয়না, লাখ টাকার হীরের আংটি, সব মিলিয়ে যা হবে তা কল্পনাও করা যায় না। একটা নয়, 2টো ডাকাতের দল খুলবে ষষ্ঠী, 100টা বন্দুক কিনে ফেলবে, রোজ শুধু পোলাও কালিয়া খাবে, 12টা গামছা কিনবে, 2টো গাই গরু, একটা মোটর গাড়ি, একটা পাহাড়, একটা জাহাজ। ভাবতে ভাবতে চোখ চকচক করতে লাগলো ষষ্ঠীর। বিড়বিড় করে বলল, জয় মা কালী, বুকে সাহস দে মা, মাথায় বুদ্ধি দে মা, গায়ে জোর দে মা। বলে ষষ্ঠী কালী স্যাঁকড়ার দোকান থেকে বেরিয়ে হন হন করে হেঁটে বাঁশবন পেরিয়ে শর্টকাট ধরে আমবাগানে এসে ঢুকল। হঠাৎ একটা ক্রুদ্ধ গর্র আওয়াজ পেতেই ষষ্ঠী এক লাফে নিচু একটা গাছের ডাল ধরে ঝুল খেয়ে ভোজালি সমেত ঝটপট গাছে উঠে পড়ল। বুকে ধাঁই ধপাধপ শব্দ হচ্ছে। এই আমবাগানে বাঘ থাকার কথা নয়, তবে এলো কোত্থেকে?
তবে কিনা ষষ্ঠীর পাকা কান একটু শুনেই বুঝল বাঘ নয়, নাক ডাকছে। সাহসে ভর করে ষষ্ঠী নেমে এসে দারোয়ানদের ঝোপড়ির দিকে এগিয়ে গিয়ে দেখল দুই মুস্কো ভোজপুরি মাটিতে কুমড়ো গড়াগড়ি খেয়ে ঘুমোচ্ছে। নাকের কি ডাক রে বাবা! ষষ্ঠী খুব আহ্লাদের সঙ্গে ফিকফিক করে হাসল। ভগবান যা করেন মঙ্গলের জন্যে। এই দুটো দারোয়ান প্রায় রাত বিরেতে কে রে, কোন হ্যায় রে বলে এমন চেঁচায় ষষ্ঠীর পিলে চমকে যায়। একবার তো একজনের লাঠি খেতে খেতে দৌড়ে পালিয়ে কোনো রকমে বেঁচে গিয়েছিল সে। দুজনের সামনে দুটো লোটা দেখে ষষ্ঠী আর লোভ সামলাতে পারল না, তুলে নিল। পুকুরে ডুবিয়ে দেবে, পরে তুলে নিলেই হবে। মা লক্ষ্মী এভাবেই তো দেন, হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কি ঠিক? এক হাতে দুটো লোটা, অন্য হাতে ভোজালিটা বাগিয়ে ষষ্ঠী ঘুরঘুরটি অন্ধকারে রতন বাড়ুজ্যের বাড়ির দিকে এগোলো। পথেই পুকুরটা পড়বে। বেশ নিশ্চিন্ত মনে এগোচ্ছিল। মনটা একটু স্ফূর্তিও আছে। ধর্মের কল যে বাতাসে নড়ে, তাই একটু আগে নিজের চোখেই দেখেছে ষষ্ঠী। তার মনে হচ্ছে ভগবান যখন এতটাই দেখলেন আর একটু কি দেখবেন না? ওই ইঁচড়ে পাকা ছোঁড়াটার কাছ থেকে হীরের আংটি আর কালিদার চুরি যাওয়া গয়না টাকা হাতাতে পারলে তাকে আর পায় কে? কিন্তু একটা খটকাও লাগছে ষষ্ঠীর। ছোঁড়াটা যখন ঘুমোচ্ছিল তখন সে নিজে হাতে ঘরের মধ্যে ঘুমের ওষুধ স্প্রে করেছে। সে এমনই তেজালো ওষুধ যে হাতিরও সে ঘুম সহজে ভাঙার কথা নয়। কিন্তু ছোকরা সেই ওষুধের ক্রিয়া এমন চট করে কাটিয়ে উঠল কি করে? তার ওপর তার দুটো হুমদো লোক বাড়ির চৌহদ্দিতে ঢোকার পর রতন বাড়ুজ্যের বাঘা কুকুরটা একবারও ডাকল না কেন? ষষ্ঠী আমবাগানের ফাঁকা জমিতে পা রাখতেই মুখে একটা টর্চের আলো এসে পড়ল। আরে কানাই বাবু যে! গলার স্বরটা এক লহমায় চিনে ষষ্ঠী খুব বিনয়ের সঙ্গে একটু হাসল। এই একটু ঘুরে টুরে দেখছি আর কি, বড্ড গরম কিনা তাই। তা ভালো, তবে হাতে ও দুটো কি পেতলের ঘটি দেখছি। ষষ্ঠী শশব ব্যস্তে বলল, আর বলবেন না, লোকের বড় ভুলো মন হয়েছে আজকাল। কে যেন ফেলে গেছে আমবাগানে, হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম পুকুরে ফেলে দিয়ে আসি। কিন্তু কানাইবাবু, আপনার ডান হাতে একটা ভোজালিও দেখছি না। ষষ্ঠী জিভ কাটল। তারপর অবিশ্বাসের দৃষ্টিতে ভোজালিটার দিকে একটু চেয়ে চোখ মিটমিট করতে করতে বিগলিত মুখে বলল, আগে আমিও দেখছি, কিন্তু কোত্থেকে যে জিনিসটা এলো তা বুঝতে পারছি না। এই ছোড়াটোরা খুব খারাপ জিনিস, আমি লোককে সে কথা বলিও, জানেন। টর্চের আলোয় তাকে আপাদ মস্তক ভালো করে দেখে নিয়ে ছোকরা বলল, ছোড়ায় সবসময় কাজও হয় না, তাই না? ষষ্ঠী বিগলিত মুখে বলল, আগে সে কথা আর বলতে, কিন্তু আপনার কপালটা যে বেশ ফুলে আছে কানাইবাবু, পড়ে টড়ে যাননি তো? ষষ্ঠী খুব উদার গলায় বলল, সে আর বিচিত্র কি, কোথাও অন্ধকারে ঢুসো টুসো লেগে থাকবে। তবে এ আর কি দেখছেন, অন্যদের আরো কত হয়ে আছে, তার হিসেব কে রাখে? তা বটে বলে ছোকরা একটু হাসল। তারপর টর্চের আলোটা নিভিয়ে দিয়ে বলল, আপনি বেশ ভালো লোক কানাইবাবু। এ অঞ্চলে আমি আর আপনার মতো ভালো লোক দেখিনি।
আগে কথাটা আমারও মাঝে মাঝে মনে হয়, একটু আধটু যা করে ফেলি তা ওই ইয়ে কুসঙ্গে পড়ে, বুঝলেন না? তা বটে। আপনার ওই শ্যাকরা লোকটিও ভালো, জানেন। আমার তো ধারণা ছিল আংটিটার জন্য 50 টাকাও পাবো না, কিন্তু শ্যাকরার দয়ায় আমার আমার দুর্দশা দেখে উনি আমায় 400 টাকা দিয়েছেন। ভারী ভালো লোক কালী শ্যাকরা। এখানে দেখছি ভালো লোকের সংখ্যাই বেশি। এই কথায় ষষ্ঠী একটু বিনয় দেখাতে গিয়ে মাথা হেঁট করে ঘাড় চুলকোতে গেল। বেখেয়ালে ভোজালি শুদ্ধ হাত ঘাড়ে তুলে জিভ কেটে হাতটা তাড়াতাড়ি নামিয়ে বলল, জি আজ্ঞে, তাহলে এবার আসি গিয়ে। হ্যাঁ, বাড়িটা ফাঁকা পড়ে আছে, এদিকে বড্ড চোর ছ্যাঁচোরের উপদ্রব, কি না? ও, চোর ছ্যাঁচোরও আছে বুঝি এখানে? ওরে বাবা, তাহলে আপনার এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। আগে হ্যাঁ, যদি অনুমতি করেন। আর এক দণ্ড আপনার বাড়ির বাইরে থাকা উচিত নয়। কি ভালো লাগলো পর্বটা? আমি জানতাম। আচ্ছা, চিন্তা করবেন না, পরের পর্বটাও আসছে খুবই শিগগিরই।